নমস্কার। পাঁচমিশালির আজকের পর্বে সকলকে স্বাগত। আজকের বিষয় ভারতের বাইরে ভারতীয় ঐতিহ্যের খোঁজ। আর এই কাজটাই বিদেশে বসে করে চলেছেন গবেষক লেখক অনিতা বসু। আজ তার সঙ্গেই এই বিষয়ে কথা হবে। অনিতা দেবী, পাঁচমিশালিতে আপনাকে স্বাগত। নমস্কার, অনেক ধন্যবাদ আপনাকে। প্রথমেই আপনার কাছে জানতে চাইব, ভারতের বাইরে বসে ভারতীয়ত্বের নিদর্শন খুঁজে বেড়ানোর কাজের প্রেরণা পেলেন কিভাবে? খুব ভালো একটা প্রশ্ন করলেন আপনি। কিন্তু আমার এই কাজের প্রেরণা বলতে গেলে মূলত এসেছে স্বামী বিবেকানন্দ থেকে। আমি সর্বতোভাবে আমাদের পুরো পরিবার আমরা স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণ ভাবধারায় ভাবিত। এবং সেই থেকেই বহুদিন ধরে ভারতকে জানা, ভারতকে কিভাবে জানতে গেলে স্বামীজিকে পড়লে তো ভারতকে জানা যায়। সেই ভারত কিভাবে ভারতের মধ্যে আছে এবং কিভাবে বাইরে ছড়িয়ে পড়েছে, সেইটা আমার কাছে একটা ভীষণ আ মনের মধ্যে একটা প্রশ্ন জাগতো। এবং আমার আরো মনে হতো যে সিস্টার নিবেদিতার মতন একজন মানুষ, তিনি বিদেশ থেকে এসে আমাদের দেশের জন্য এত কিছু করলেন। তাহলে আমরা যখন বাইরে যাচ্ছি, আমরা কেন আমাদের দেশকে খুঁজবো না? কিভাবে তার সেই আমাদের দেশ বাইরে আছে? তো সেইটাই বলতে পারেন একটা ভীষণ মনের মধ্যে কাজ করত। এবং এক্ষেত্রে আমার ভারততত্ত্ব নিয়ে পড়াশোনা করা গোলপাক রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউটে, সেটা আরেকটি অ্যা বলতে পারেন যে আমাকে আরো লক্ষ্যে পৌঁছে দিতে সমর্থ করেছিল বা সাহায্য করেছিল। এবং তারপর আরেকটি প্রধান পরিচয়, এখানে আরেকটি প্রধান জায়গা রয়েছে। আমার চাকরি করতেন। দীর্ঘদিন নাবিক ছিলেন, সারা পৃথিবী ঘুরেছিলেন। তার ফলে ছোটবেলা থেকে বাবার কাছ থেকে শুনেছিলাম। এবং বাবা একটা কথা খুব বারবার বলতো যে, "আমাদের দেশের মতন দেশ হয় না রে। এখনো কেউ বুঝতে পারছে না। তো তুই যত বাইরে যাবি দেখবি আমাদের দেশের প্রভাব ওই দেশগুলোতে কিভাবে রয়েছে।" তার ফলে স্বামীর কর্মসূত্রে শুধু মানে ভারতের বাইরে নয়, ভারতের ভেতরেও অনেক জায়গায় আমাকে ঘুরতে হয়েছে। তো সেইখানে আমি দেখেছিলাম যে আমরা ভারতবর্ষকে এখনো বোধহয় পুরো জানতে পারিনি। এবং সেইটা আমার কাজে অনুপ্রেরণা আপনি বলতে পারেন। আপনার এই কাজে আপনি বিদেশে ছড়িয়ে ফেলেছেন। মূলত কোন কোন দেশে আপনার এই কাজ, কোন কোন দেশ জুড়ে আপনি এই কাজটা করছেন? আমার কাজের পরিধি যদি বলেন, এই মুহূর্তে দক্ষিণ-পূর্ব এশিয়া। মানে ভারতবর্ষের সঙ্গে এবং দক্ষিণ-পূর্ব এশিয়ার এই এতগুলো দেশ। আমি বর্তমানে স্বামীর কর্মসূত্রে আমরা গত ১০ বছর থাইল্যান্ডে আছি। যে দেশটা রবীন্দ্রনাথ বলেছিলেন শ্যাম দেশ। থাইল্যান্ডের প্রাচীন নাম তো শ্যাম। প্রাচীন বলতেই ১৯৪৭ সালে শ্যাম দেশ থেকে ওরা থাইল্যান্ড হয়েছে। কিন্তু থাইল্যান্ডের তার আগে অব্দি নাম ছিল, এখনো আপনি এলে দেখতে পাবেন সিয়াম। SIAM, সিয়াম বলতে যায়। তো এই শ্যাম দেশের নাম। তো সেই থাইল্যান্ড, কম্বোডিয়া, লাওস, আ ফিলিপাইনস, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, আমার কাজের পরিভ্রমণটি এই ধরুন ৮-৯ টা দেশকে নিয়ে। তো সেইখানে কিভাবে ভারতবর্ষের প্রসার হয়েছে, কিভাবে এখনো ভারতীয় বোধ রয়েছে, সেইটা নিয়েই কাজ করার চেষ্টা করে যাচ্ছি। আপনার একটি বই, রামায়ণ দক্ষিণ পূর্ব এশিয়ায় সংস্কৃতি ও ঐতিহ্যের পদচিহ্ন। এই বিষয়টা, এই বইয়ের মূল বক্তব্য, সেটা যদি সংক্ষেপে একটু বলেন। খুব মানে ব্যাপারটা কিরাম জানেন? আমরা যখন ২০১৪ সালে ১ম এলাম, আমি ২০০৪ সালে এম একটা আমেরিকায় আমাদের যাওয়ার ছিল। সেই ফেরত আমি ১ম থাইল্যান্ডে এসেছিলাম ২০০৪ সালে। তো তখন থাইল্যান্ডের রাজপ্রাসাদ এগুলো সব দেখে গেছিলাম। কিন্তু তখন এত গভীরে জানতাম না যে এদের মধ্যে প্রভাবটা কি? তারপর ২০১৪ সালে যখন আবার আমরা এলাম, তখন এসে দেখলাম যে এদের দেশের রাজাদের নাম এখনো যদি আপনি জিজ্ঞেস করেন বা আপনি এখনো সার্চ করেন, থাইল্যান্ডের বর্তমান রাজা হচ্ছেন, তারা রাম নাম ধরে বসেন। ঠিক আছে? রাম রাজা, রাজা রাম ১০, নবম রাজা রাম খুব পৃথিবী বিখ্যাত ছিলেন। এখন রাজা ১০ম রাম। এই হিসেবে এনাদের রাজাদের নামকরণ হয়। আমি মিউজিয়ামের সঙ্গে যুক্ত। ১ম ভারতীয় মহিলা যে
ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককের সাথে আমি গাইডিং করছি বহুদিন ধরে, এবং শুধু গাইডিং নয়, এই যে দক্ষিণ পূর্ব এশিয়াকে বোঝার পেছনে ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককের একটা বিরাট অবদান। তো আপনি যদি ন্যাশনাল মিউজিয়াম ব্যাংককে প্রবেশ করেন, তাহলে আপনি দেখবেন সেটার ভেতরে একটি ৫.৫ ফুটের রামচন্দ্রের মূর্তি আছে। তো এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার কাছে। যে আমাদের দেশের কোনো ন্যাশনাল মিউজিয়ামে আমরা তো টপ করে এরকম কোনো মূর্তি বাইরে দেখি না। তো একটা দক্ষিণ পূর্ব এশিয়ার একটা দেশ, যারা ধর্ম তো বৌদ্ধ, তারা তাদের দেশের ন্যাশনাল মিউজিয়ামে শ্রীরামচন্দ্রের মূর্তি রেখেছেন। কেন? কি কারণে? কেন তাদের দেশের রাজারা রামের নামে শপথ নেন? তারপর এখানকার সবথেকে বড় যে অ্যা আমাদের লাইব্রেরি, সাউথ ইস্ট এশিয়ার অন্যতম একটি প্রধান লাইব্রেরি হচ্ছে সিয়াম সোসাইটি। সিয়াম সোসাইটির যে লাইব্রেরি, সেই লাইব্রেরিতে গেলে আপনি দেখতে পাবেন থরে, থরে রামায়ণের বই আছে। মানে একটা গ্রুপ অফ প্লেস লাইব্রেরির মধ্যে নির্দিষ্ট করা আছে দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন রামায়ণ। এবার আমার কাছে ধরুন আমরা যারা আ ভারতবর্ষে পড়াশোনা করে এসছি, বাংলাতে পড়াশোনা করে এসছি, আমরা তো কোনোদিন শুনিইনি আমাদের ইতিহাসেতে বা কোনো সাহিত্যতেও যে বাল্মীকি রামায়ণ বা কৃত্তিবাসী রামায়ণকে কেন্দ্র করে ভারতের বাইরের এতগুলো দেশের নিজস্ব রামায়ণ আছে। শুনিওনি, দেখিওনি। আমার কাছে সেটা একটা কিরকম মানে একটা ঐশ্বর্যের ভান্ডারের মতন ছিল যে আচ্ছা, এতগুলো দেশ আমাদের দেশের রামায়ণকে নিয়ে কাজ করছে। তারপর দীর্ঘ ধরুন আজ ১০ বছর হয়ে গেল এই বইটি যখন লিখেছি, আপনি যে বইটির কথা বললেন, রামায়ণের পদচিহ্ন দক্ষিণ পূর্ব এশিয়ায়, এটি ২০১৯ সালে প্রকাশিত হয়েছে। প্রায় ৬ বছর গবেষণা করার পর এবং এই বইটি লিখেছি। তো এই বইটিতে মূলত ৮ টা দেশের কথা আছে। থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ফিলিপাইনস, লাওস, বার্মা, ক্যাম্বোডিয়া এবং ভিয়েতনাম। আমরা ভিয়েতনামের তে যে এত বড় হিন্দু সভ্যতা ছিল এবং তার যে এত বড় প্রভাব, আমরা মানে অন্তত আমাদের পড়াশোনাতে তো আমরা কখনো জানতাম না। তো তার ফলে আমার কাছে এটা খুব ইন্টারেস্টিং লেগেছিল যে এই নিয়ে ওইজন্য গবেষণাগুলো করে সেইগুলোই এই গ্রন্থের বিষয়। দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে রামায়ণের যেসব উল্লেখিত বিষয় আছে তার কি কি নিদর্শন আপনি খুঁজে পেয়েছেন এবং এই নিদর্শন কি প্রমাণ করে? দক্ষিণ পূর্ব এশিয়ায় রামায়ণের নিদর্শন যদি বলেন, তাহলে ১ম থেকে আপনারা যখন ব্যাংকক ন্যাশনাল এয়ারপোর্টে ঢুকছেন বা বেরোচ্ছেন, আপনারা অনেকেই হয়তো দেখেছেন একটি বিশাল মূর্তি আছে। মানে একটা মূর্তি মানে বিশাল স্কাল্পচার, গ্রুপ অফ স্কাল্পচার করা আছে, যেটা হচ্ছে আমাদের পুরাণকে নিয়ে। সমুদ্র মন্থন। সমুদ্র মন্থনের রয়েছে। সাউথ ইস্ট এশিয়ার আপনি যেকোনো মিউজিয়ামে চলে যান। সেটা আপনি ভিয়েতনাম হতে পারে, ইন্দোনেশিয়া হতে পারে, ক্যাম্বোডিয়া হতে পারে, থাইল্যান্ড হতে পারে। আপনি প্রচুর পরিমাণে বিষ্ণু, গণেশ এবং শিবের শিবলিঙ্গ, উমা, পার্বতীকে পাবেন। এবং এখনো অবধি থাইল্যান্ডে বিশেষ করে এরা এখনো অবধি ভারতীয় দেবতাদের পুজো তো খুব, খুব শ্রদ্ধার সঙ্গে করে। তার ফলে রামায়ণ যখন খুঁজতে গেলাম, রামায়ণের পদচিহ্ন যে কারণে আমি বইয়ের নাম এইটা দিয়েছি, সরি, সেই পদচিহ্ন আপনি শিল্পে পাবেন, ভাস্কর্যে পাবেন, তাদের সাহিত্যে পাবেন, তাদের আর্কিটেকচারে পাবেন, সব জায়গাতে পাবেন। এবং সেই রামায়ণকে কেন্দ্র করে সাহিত্য চর্চার সাথে, সাথে কত রকমের পারফর্মিং আর্টস আছে এবং যেগুলো তাদের ন্যাশনাল রামায়ণ এইসব দেশগুলোর ন্যাশনাল এপিক, হ্যাঁ? জাতীয় মহাকাব্য রূপেই এখানে বিবেচিত। এবং রামায়ণ সংক্রান্ত নাচ, গান সেগুলোকেও এতটাই ভ্যালু দেয়া হয় যে সেগুলো রেগুলার প্র্যাকটিস করে পারফর্ম করা হয় সারা পৃথিবীর সামনে। তো মানে সর্বত্র আছে। এটা কেন? আপনি যা বললেন তার ভিত্তিতে কি আমরা একথা বলতে পারি যে আজকের যে ভারত আমরা দেখছি একসময় এই ভারত ভূখণ্ডের বিস্তৃতি দক্ষিণ পূর্ব এশিয়ার বিভিন্ন দেশে ছড়িয়েছিল? জিওপলিটিক্যাল প্রশ্ন। হ্যাঁ, হ্যাঁ। দেখুন, একটা সময় একটা কথা ছিল আমাদের, সে কথাটা ছিল বৃহত্তর ভারত। হ্যাঁ? বৃহত্তর ভারত বলে একটা কথা
আমাদের যারা বয়োজ্যেষ্ঠ আছেন এখনো বা ছিলেন তারা জানতেন। তো এই মুহূর্তে দাঁড়িয়ে সেই কথাটা যদি বৃহত্তর ভারত যদি নাও বলি, কিন্তু এই প্রতিবেশী দেশগুলোর সাথে একটা তো বিরাট সম্পর্ক আমাদের ছিল। ধরুন আজও তো কম্বোডিয়ার যে সবথেকে বড় মন্দির সেটা তো আঙ্কর ভাট। আঙ্কর ভাট তো বিষ্ণু মন্দির। হ্যাঁ? আচ্ছা, এবার আপনারা এই মুহূর্তে সারা পৃথিবীতে জানে যে থাইল্যান্ডের সাথে ক্যাম্বোডিয়ার একটা বর্ডারে যুদ্ধ হচ্ছিল। এই বোধহয় কিছুদিন আগে, মানে গত সপ্তাহ অব্দি সেই টেনশনটা অনেক বেশি ছিল। সেটা কি নিয়ে হচ্ছে? সেটা হচ্ছে একটা ১১০০ শতকের শিবের মন্দির নিয়ে। তাহলে যে দেশগুলোর মাটিতে শিব রয়েছেন, বিষ্ণু রয়েছেন, পার্বতী রয়েছেন, থাইল্যান্ডের লোকেরা থাইরা গণেশজিকে এত ভালোবাসেন যে ওরা গণেশজিকে বলে ফি খানে। ফি কথাটার অর্থ হচ্ছে বড় ভাই। আর গণেশটা প্রনাউন্সিয়েশন চেঞ্জ করে হচ্ছে কানেক্ট, কয়াকার দন্তের নয়াকার তে ত কানেক্ট, ফ্রি কানেক্ট। তো গণেশ হচ্ছে তাদের কাছে বড় দাদার মতো। আচ্ছা, আপনি চলে যান যোগজাকার্তা। আমি না থাইল্যান্ডকে বললাম যে বুদ্ধিস্ট কান্ট্রি, বৌদ্ধ জাতকেও রামায়ণ আছে বলে যদি বলা হয় ঠিক আছে। কিন্তু আপনি ইন্দোনেশিয়া চলে যান। এটা আমি বালির কথা বলছি না। ইন্দোনেশিয়া কিন্তু শুধুমাত্র বালি নয়। বালিটা একটা পার্ট অফ ইন্দোনেশিয়া। ইন্দোনেশিয়ায় তো হাজার হাজার দ্বীপপুঞ্জ। আপনি যোগজাকার্তা যান, আপনি চলে যান আরো দূরে। আমি গেছিলাম দিয়েং প্ল্যাতু বলে একটা জায়গায়। মানে আমার এই কাজটা দাদা সত্যি বলতে যদি আপনি বলেন, এটা কিন্তু কোনো ঘরে বসে কাজ আমি করিনি। এই কাজটা আমি প্রচুর ঘুরেছি, প্রচুর ঘুরেছি। এবং এটা আমার বইয়ের পেছনেও আপনারা যারা আমার বই পড়বেন বা দেখবেন, দেখবেন আমার সমস্ত বিবলিওগ্রাফি দেয়া আছে। আরো যদি আপনারা জানতে চান, আপনারা যদি যেতে চান, আপনারা যেতে পারবেন। ইন্দোনেশিয়াতে আমরা যোগজাকার্তা থেকে ৬০ কিলোমিটার দূরে একটা পাহাড়ে গেছিলাম। সেই পাহাড়ের জায়গাটার নাম হচ্ছে দিয়েং প্ল্যাতু। এবং সেই দিয়েং প্ল্যাতুতে ৮টা মন্দির আছে। মানে একটা সময় সেগুলো সব ডেইলি রিচুয়ালস হতো, এখন সেটা নেই। সেগুলি হচ্ছে মহাভারতের প্রত্যেকটা চরিত্রের নামে। অর্জুনা ক্যান্ডি, ভীমা ক্যান্ডি, এইরকম ভাবে তাদের নাম। সেখানে তাদের আমার নতুন যে বই লিখেছি তাতে আমি রিচুয়াল সম্পর্কে রেখেছি। পরে কোনোদিন আমি সে ব্যাপারে বলবো যে এখনো কিছু কিছু প্রথাও সেখানে পালন হচ্ছে। তার ফলে রামায়ণ এবং যোগজাকার্তায় আমি আমার গাইডের কাছ থেকে শুনেছিলাম এবং ওখানকার স্কলারদের সাথে কথা বলে জেনেছিলাম যে যোগজাকার্তা কথাটার মূল সংস্কৃত কথা হচ্ছে যজ্ঞ কর্তা। যজ্ঞ কর্তা হচ্ছে যোগজাকার্তা। যজ্ঞের কর্তা কে? যজ্ঞের কর্তা হচ্ছেন অযোধ্যাপতি। অযোধ্যাপতি কে? তিনি হচ্ছেন রাম। তার ফলে ইন্দোনেশিয়াতে এখনো অব্দি রামায়ণের প্রভাব খুব বেশি, খুবই আচ্ছা, বেশি। এই যে রামায়ণ নিয়ে আপনার এত কাজ, সেই রামায়ণকে আপনি কিভাবে দেখেন? শুধুই কি একটা মহাকাব্য, নাকি এর বাস্তব ভিত্তিও আছে বলে আপনার এতদিনের গবেষণার ফলে মনে হয়? আমার মনে হওয়ার থেকেও মনে হয় রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের হয়ে, সবার হয়ে বলে গেছিলেন যে ভারতবর্ষের রাম সীতা লক্ষ্মণ এই চরিত্রগুলো ভারতীয়দের এত প্রিয় এবং এত কাছে, আমাদের নিজেদের লোকেরাও বোধহয় ওরকম নয়, একটা সময় এরকমই ছিল। তার ফলে আমার কাছে দেখুন, আমি ডেট কত সালে কি হয়েছে বা কত বছর আগে কি হয়েছে সেই নিয়ে বহু মতবাদ আছে, অনেক মতভেদ আছে। আমি তো আর্কিওলজিস্ট নই, কিন্তু আমি যে আর্কিওলজিস্টরা এইসব নিয়ে কাজ করেছেন তার মধ্যে পরম শ্রদ্ধেয় কে কে মোহাম্মদ স্যারের নাম আপনারা সবাই জানেন। তো আমি নিজে ব্যক্তিগতভাবে ওনার সাথে কথা বলেছি এবং আমরা একটা প্রজেক্টে কৈলাস, আমাদের যে ঔরঙ্গাবাদ কৈলাস টেম্পল যেটা আমাদের ইলোরার মধ্যে, সেটাতে আমরা একসাথে কাজও করেছি। সেক্ষেত্রে তাদের মত ছিল যে হ্যাঁ নিশ্চয়ই ছিল। এবং আরো আশ্চর্য, আমার এই রিসার্চের আপনি যেটা বললেন, আমি এই মুহূর্তে রিসার্চ, এটা যেমন দক্ষিণ পূর্ব এশিয়া নিয়ে কাজ করেছিলাম, আমি এখন দক্ষিণ এশিয়ার উপর কাজ করছি। এবং দক্ষিণ এশিয়ার উপর কাজ করতে গিয়ে আমার মনে আরো এই ধারণা প্রবল হচ্ছে যে যে জায়গাগুলোর নাম রামায়ণে লেখা আছে সেই সেই জায়গাগুলোর অস্তিত্ব এখনো আছে। এবং সেখানে মানে শুধু যে মাটি খনন করেই প্রমাণ পাওয়া যায় তা তো নয়। ধরুন আমার
বা আপনার পূর্বপুরুষ আজ থেকে 10 পুরুষ আগে আমি যদি ধরি, কে ছিলেন, কিভাবে ছিলেন, না তার ছবি আছে, না তার কোনো লেখা আছে, না কোনো ভয়েস রেকর্ডিং আছে। নেই, আমাদের কাছে কারোর কাছেই নেই। তো তার মানে কি তিনি ছিলেন না? তার মানে আমি কি তাকে অস্বীকার করতে পারি? আমি পারি না তো। তার কারণ সেই সেই বংশধারাটা আমার রয়েছে। আমাদের ভাষার মধ্যে, আমাদের ছবির মধ্যে, আমাদের আ আচার-আচরণের মধ্যে। হ্যাঁ? এখনো মিথিলাতে যখন মেয়েদের বিয়ে হয়, তো সেখানে সীতা যেহেতু বলা হয় যে মিথিলার আম আ মৈথিলী, সীতার নাম মৈথিলী, মিথিলা কন্যা। তো সেখানে এখনো বাসর ঘরে কিছু গান গাওয়া হয়। যে গানের সাথে এখনো সীতার যোগ রয়েছে। আপনি ভারতবর্ষের যদি শিল্প চর্চা দেখেন, ভারতবর্ষের শিল্প চর্চার মধ্যে মধুবনী পেইন্টিং একটা ভীষণ বড় জায়গা জুড়ে রয়েছে। মধুবনী পেইন্টিং এর ভিত্তি কি? মধুবনী পেইন্টিং এর ভিত্তি হচ্ছে রামায়ণ কথা। কারণ বলা হয় যে যখন সীতা মায়ের বিয়ে হচ্ছিল, তখন রাজা জনক দেশকে সাজানোর জন্য সবাইকে বলেছিল যে তোমরা তোমাদের নিজের ভেতর থেকে ছবি আঁকো। ন্যাচারাল জিনিস। সেটা আগে দেয়ালে আঁকা হতো, সেটা এখন ট্রান্সফর্ম হয়েছে কাগজের ওপর, কাপড়ের ওপর। তাহলে এই যে এই জিনিসগুলো না, এগুলোকে বলা হয় ইনট্যাঞ্জিবল। মানে আপনি আমি হয়তো ডাইরেক্ট ধরে বুঝতে পারছি না, কিন্তু এই যে একটা অদৃশ্য বহমানতা, সেটা আমাদের ভাষাতে হতে পারে, সেটা আমাদের জীবন চর্চায় হতে পারে, সেটা আমাদের শিল্পে হতে পারে। তার ফলে এমন তো একটা কিছু ছিল যাকে আমি আপনি অস্বীকার করতে পারি না। এবং এই বিশ্বাসটা আমার আরো দৃঢ় হয়েছে এইসব দেশগুলোর শ্রদ্ধা দেখে। আপনি বললেন যে রামায়ণ, দক্ষিণ পূর্ব এশিয়ায় রামায়ণ নিয়ে কাজ করতে গিয়ে দেখেছেন সেখানে অসংখ্য রামায়ণ রয়েছে। ঠিক একইভাবে আমাদের দেশেও রামায়ণের বহু রকম রামায়ণ আছে। বিহারে একাধিক রামায়ণ আছে, উত্তরপ্রদেশে আছে, আমাদের পশ্চিমবঙ্গে আছে, বাংলাতে আছে, এবং সেখানে কিন্তু রাম চরিত্রটাকে এক একভাবে দেখানো হয়েছে। এই বিভিন্নতা, অনেক জায়গায় আবার রামকে গালি দেওয়া হয় এই জন্যে যে আপনি মৈথিলীর কথা বললেন, সীতা মৈথিলীর মেয়ে, তাকে রামচন্দ্র নিয়ে যাচ্ছে, এটা কিন্তু গালাগাল অর্থে নয়, মানে জামাইকে জামাই ঠকানোর মতো ব্যাপার আর কি। তো এই ব্যাপারগুলো তো রামায়ণ সম্পর্কে আমাদের দেশেই আছে, তাই না? একদম, একদম। এবং আপনারা অনেকেই জানেন হয়তো ছত্তিশগড়ে আমি গ্লোবাল এনসাইক্লোপিডিয়া অফ রামায়ণের কনভেনর ছিলাম, যেটি উত্তরপ্রদেশ কালচারাল মিনিস্ট্রি থেকে একটা প্রজেক্ট নেওয়া হয়েছিল। তো সেই সময় আমি ২৪টা দেশকে একত্রে করে কাজ করেছিলাম। মানে ২৪টা ভারতের বাইরের দেশকে নিয়ে কাজ করেছিলাম। এবং আমাদের একটা ন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল টিম তৈরি হয়েছিল। তো তাতে ছত্তিশগড়ে এক শ্রেণীর মানুষ আছেন যাদের জীবন রামকে এতটাই ভাবে উৎসর্গকৃত যে তারা সারা শরীরে তাদের রাম নাম লেখা থাকে। মানে আমরা যে ট্যাটু করি না, তাদের সমস্ত শরীরে, মানে কপাল থেকে পুরো শরীরে, তারা যে কাপড়গুলো পরেন, তারা জীবনে অন্য কোনো রকম জামা কাপড় পরেন না। আমাদেরই দেশের কথা। আমরা কজন জানি হ্যাঁ, যে তাদের কাপড় ওই যে রাম 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 লিখে পড়া হয়। মানে এত বিচিত্রতা আমাদের দেশে। আপনি যেটা বললেন যে আমাদের ভারতবর্ষে অন্তত ১৫টা তো মেন ভার্সন অফ রামায়ণ আছে। আপনি কম্ব রামায়ণ বলুন সাউথে, কাশ্মীরের নিজস্ব রামায়ণ রয়েছে, ছত্তিশগড়ের নিজস্ব, ছত্তিশগড়ে রাম আবার ভাগ্নে। কারণ তিনি কৌশল্যা পুত্র, তিনি ভাগ্নে। এজন্য রাজারামের মন্দির গুজরাটে রয়েছে। হ্যাঁ? তো এরই প্রভাবটা, যে কারণে দক্ষিণ পূর্ব এশিয়ায় যখন এই প্রভাবটা পড়েছে, এই প্রভাবটা পড়েছে ইন আ মিক্সড ওয়ে। মানে এনারা কি করেছেন, আমার বইতে পড়লে আপনারা দেখবেন এবং আমি প্রচুর ছবি দিয়েছি। এনারা বাল্মীকি রামায়ণকে নিয়েছেন। তার সাথে দক্ষিণ পূর্ব এশিয়ার সবথেকে কাছাকাছি কারা ছিলাম? আমরা বাংলা। এখনো আমাদের কলকাতা থেকে ব্যাংককের দূরত্ব হচ্ছে ২ ঘন্টা ১৫ মিনিটে। তো আমাদের সমুদ্রপথে তখন যাতায়াত হতো। ঠিক আছে? বেঙ্গল, হ্যাঁ, উড়িষ্যা, অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ। অঙ্গ, বঙ্গ, কলিঙ্গ এবং ভারত মহাসাগরের সম্পর্ক বহু প্রাচীন। বহু প্রাচীন এদের সম্পর্ক। আপ টু রোম অব্দি। তো
তো সেটাও একটা ভীষণ ইন্টারেস্টিং ব্যাপার। তো সেক্ষেত্রে আমাদের সাথে সম্পর্ক যে কারণে এদের রামায়ণে আপনি ৩ টে প্রভাব খুব বেশি পাবেন। একটা হচ্ছে বাল্মীকি রামায়ণ মানে মূল রামায়ণকে যদি ধরি, কৃত্তিবাসী রামায়ণের ঘটনা এদের রামায়ণে মিশে গেছে কিছু, কিছু ঘটনা। আবার তুলসী দাসের যে ভক্তি ভাবটা সেটা মিশেছে। আবার এই দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোতে আমরা জানি আমাদের দক্ষিণ ভারতের চোল রাজারা, পল্লব রাজারা ছিলেন। তার ফলে কম্ব রামায়ণেরও প্রভাব পড়ে। তো মানে যে অ্যাঙ্গেলটাকে বেশি ভালোবেসেছে সে সেই অ্যাঙ্গেলটাকে করে রচনা করেছে। ম্যাডাম, আপনাকে রামায়ণ সম্পর্কে আরো অনেক প্রশ্ন করা যায়, কিন্তু সময় সংক্ষিপ্ত। আমি একটা অন্য কথা বলবো, অন্য একটা প্রশ্ন করব। আপনি বিষয়টা যদি নাও উত্তর দিতে চান দিতে পারে, কিন্তু বিষয়টা পুরো শিক্ষাগত দিক থেকে একটু আলাদা। আমি বলতে চাই, আপনি জানেন রামায়ণ এবং রাম বর্তমানে ভারতে বহু আলোচিত। বিশেষ করে দেশের রাজনীতি এখন রাম কেন্দ্রিক। এই বিষয়টা আপনি কিভাবে দেখেন? আমি একেবারেই রাজনীতির লোক নই এবং অ্যাজ এ একাডেমিক এবং একজন ভারতীয় রূপে আমি শুধু একটা কথাই বলতে পারি, রাজনীতি রাজনীতির মতন চলে। কখনো তাতে রাম প্রধান হয়, কখনো তাতে কৃষ্ণ প্রধান হয়, কখনো অন্য কেউ হয়। প্রত্যেকটা দলের আলাদা আলাদা এজেন্ডা থাকে। কিন্তু রামায়ণ বা রাম আজকের তো নন। রামায়ণ বা রামকথা যখন ভারতবর্ষের এই জিওগ্রাফিক্যাল ভূমিকা ছিল না অন্যরকম ছিল, তখনও রামচন্দ্র ছিলেন। যখন রাজনীতির এই সমস্ত দল কোথাও ছিল না, তখনও রামচন্দ্র ছিলেন এবং রামায়ণ ছিলেন। সেটা আবার রবীন্দ্রনাথকে দিয়েই বলবো যে রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেছিলেন একটা ভারী সুন্দর কথা, এবং দীনেশচন্দ্র সেনের বইয়ের ভূমিকাতে তিনি লিখেছিলেন কথাগুলি, যে রামায়ণী কথা। রামায়ণী কথাতে, যে আমরা যদি রামায়ণ মহাভারতকে আমাদের চিন্তা ভাবনা দিয়ে বিচার করতে যাই, আমাদের চিন্তা ভাবনা দিয়ে তাকে দোষগুণ নির্ণয় করতে চাই, তাহলে বড় ভুল হয়ে যাবে। তার কারণ রামায়ণ মহাভারত কোনো একটা সময়ের জিনিস নয়, এটা একটা ভারতবর্ষের চিরকালীন ইতিহাস। এবং সেই ইতিহাসকে তুমি তুমি যদি শ্রদ্ধা না করতে পারো করো না, কিন্তু অশ্রদ্ধা করার কোনো অধিকার আমাদের নেই। আমি এই জায়গাটাতেই বিশ্বাস করি। তার মানে আপনার কথা ধরে, আপনার কথার সূত্র ধরে এই কথা বলা যায় যে ওয়াজেদ আলী সাহেব বলেছিলেন যে সেই ট্র্যাডিশন সমানে চলেছে, কোথাও তার এতটুকু পরিবর্তন হয়নি। আপনি রামায়ণ মহাভারত সম্পর্কে সেই প্রবাহমানতার কথাই বলতে চান এবং সেটাই মানুষের গ্রহণ করা উচিত বলে মনে করেন। হ্যাঁ, কারণ মনে করি এই কারণে, আরো কেন জানেন, আমি নিজে খুব অপ্রস্তুতে পড়ে গেছিলাম আহ, জাভাতে জাভাতে এবং আপনারা হয়তো অনেকেই জানেন যে আহ, আমাদের যে আঙ্কর ভাট মন্দির যেমন ভীষণ বিশাল বড়, সেটা ক্যাম্বোডিয়াতে। তেমনি আপনি যদি ক্যাম্বোডিয়ার আঙ্কর ভাট মন্দিরে আপনি যান, সমস্ত পাথরে খোদাই করা রয়েছে রামায়ণ মহাভারত। এসব তো আর আমার কথা নয়, আপনার কথা নয়। আপনি গেলেই তো চোখে দেখতে পাবেন যে কিভাবে সেখানে রয়েছে। এখনো আজকে ক্যাম্বোডিয়াতে আপনি সন্ধ্যেবেলা কোনো অনুষ্ঠানে যান, তারা অপ্সরা নৃত্য করবে। তো অপ্সরা হচ্ছে তাদের ন্যাশনাল সিম্বল। গরুড়া হচ্ছে থাইল্যান্ডের ন্যাশনাল সিম্বল, কেননা বিষ্ণুর প্রতীক। গরুর বিষ্ণু বাহন করেন। তো তেমনি ইন্দোনেশিয়াতে আমি প্রাম্বানান হয়ে মন্দির হচ্ছে বিরাট মন্দির, 5টা টাওয়ার প্রাম্বানানের মন্দিরে। তাতে মহিষাসুরমর্দিনী দুর্গা আছে। কোনোদিন যদি দুর্গা নিয়ে কোনো আলোচনা হয় আপনাকে আমি জানাবো, আমি তার উপরেও রিসার্চ করেছি, যে যোগজাকার্তা এবং জাকার্তা অসংখ্য মহিষাসুরমর্দিনী দুর্গা পড়ে আছে। তো সেই ব্রহ্মাননের মন্দির হচ্ছে দুর্গা, শিব, গণেশ এবং অন্যান্য দেবতাদের নিয়ে। তো সেইখানে একদিন ছাড়া ছাড়া গভর্নমেন্টের তরফ থেকে রামলীলা অভিনয় করা হয় ইন্দোনেশিয়াতে। তো আমরা সেটা দেখেছিলাম, এবং দেখার পর আমি ম্যানেজারের সাথে যখন কথা বলছি যে তোমরা কেন এটা করো, কারণ বালি নয় আমি বলবো যে হিন্দু ধর্মাবলম্বী, তোমরা তো তা নও। ও খুব আশ্চর্য হয়ে আমাকে প্রশ্ন করেছিল যে আচ্ছা মিসেস অনিতা, আপনাদের কাছে রামায়ণের দর্শন কি?
আপনারা রামায়ণকে কিরকম ভাবে দেখেন? তখন আমি বলেছি, "তোমরা কিরম ভাবে দেখো?" তখন উনি আমাকে বলেছিলেন, এটা আমি ২০১৯ এর কথা বলছি। তখন উনি আমাকে বলেছিলেন যে, "রামায়ণ মানে ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়া মানে রামায়ণ। রামায়ণকে যদি তুমি সরিয়ে দাও দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে, দক্ষিণ-পূর্ব এশিয়ার সংস্কৃতিগত কোনো পরিচয় থাকবে না।" রামায়ণ এবং আরো পুরাণ নিয়ে আমাদের অনেক বিষয় নিয়েই আপনার সঙ্গে আরো অনেক কথা হবে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ করছি। পাঁচমেশালির সঙ্গে কথা বলার জন্য আপনাকে ধন্যবাদ। এবং আমি একটু অনুরোধ করব আপনাদের দর্শকদের যে এইটা আমার বই, রামায়ণের পদচিহ্ন, এবং এটি ইংরেজি এবং বাংলা দুটো ভাষাতেই রয়েছে। আপনারা যদি পড়েন তবেই আমার এই কাজের সার্থকতা। নমস্কার নেবেন। সবাই ভালো থাকবেন।